লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর সমীকরণ। আজও অফিসে আসতে দেরি হয়ে গেছে তনুশ্রীর। করুণাময়ীতে নেমে চটপট পা চালিয়ে এগোতে গিয়ে গেল চটিটা ছিঁড়ে। ছেঁড়া চটিতে পা গলিয়ে বুড়ো আঙুল আর তারপরের আঙুলটা দিয়ে কোনো মতে চটির স্ট্রাপটা চেপে ধরে পা ঘষ্টাতে ঘষ্টাতে 3 মিনিটের পথ 5 মিনিটে পৌঁছে যখন খাতায় সই করতে গেল ততক্ষণে ঘড়ির কাঁটা ছুঁয়েছে 10টা 12। প্রত্যুষ পাল ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। বোকা বোকা একটা হাসি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে তনুশ্রী গিয়ে ওর চেয়ারটাতে বসে পড়ে। কিরে, আজও লেট করলি? কি করি বলতো, মেয়েটাকে সামলে আসতে জেরবার হয়ে যাচ্ছি। তনুশ্রীর ঘর্মাক্ত মুখটার দিকে তাকিয়ে মালিনী বলল, জল খা, একটু শান্ত হয়ে বস। আর শান্ত হয়ে বসা আমার যা কপাল, একদম চিতায় না উঠলে শান্তি আর এই জীবনে আমার মিলবে না। আহ তনুশ্রী, ধমকে ওঠে মালিনী। ওড়নাটা দিয়ে মুখের ঘাম মুছে বোতল থেকে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নেয় তনুশ্রী। নিচু হয়ে কম্পিউটারের সুইচটা অন করে টেবিলের ওপরে থাকা ফাইলগুলো দিকে মন দেওয়ার চেষ্টা করে। কালো মেয়েটার শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় বাধ্য হয়েছিল ঘন্টা 2 আগে অফিস থেকে বেরিয়ে যেতে। সেই কাজগুলো তো বাকি রয়েছে, তার সঙ্গে এসে জুটেছে আজকের সকাল থেকে জমা হওয়া ফাইল। তনুশ্রী মনে মনে প্রমাদ গোনে, মিঠাইয়ের শরীর মন মেজাজ আজও যে খুব একটা ভালো তা নয়। ননদের ভরসায় রেখে এসেছে বটে, কিন্তু হাইপার হয়ে গেলে ওই মেয়েকে সামলানো ননদের পক্ষে সম্ভব না। আসার সময় কিছু খাওয়ারও সময় তেমন পায়নি। কালকের একটা বাসি রুটি কোনো মতে ঠান্ডা হয়ে আসা চাটার সঙ্গে খেয়ে দৌড়াতে দৌড়াতে এসে বাসটা ধরেছিল। এখন অতটা জল খাওয়াতে অম্বুলে গলাবুক জ্বালা করছে। ব্যাগটা কোলে নিয়ে হাতড়াতে থাকে তনুশ্রী, যদি একটা ডাইজিন পাওয়া যায়। ইতিমধ্যে নয়ন এসে আরো 4টি ফাইল টেবিলে চাপিয়ে দিয়েছে। নিজের শরীরের সমস্ত অস্বস্তি মনের জোরে দুহাত দিয়ে সরিয়ে তনুশ্রী এবার কাজে ডুবে যেতে চায়। কতদিন এই পদ্ধতিতেই যে অম্বল ধামাচাপা পড়ে গেছে, সেই হিসাব তনুশ্রী আর আজ করতেও পারবে না। বেলা 1:30 নাগাদ বাড়ি থেকে ওর ননদ সীমার ফোন আসে। বৌদি, মিঠাই কিছু খেতে চাইছে না, কি করব বলো তো? মুখ দিয়ে বুড়বুড়ি তুলছে আর সারা ঘর শুধু হেঁটে বেড়াচ্ছে। মুখে ভাত তুলে দিলে থুতু করে গোটা ঘর ছড়াচ্ছে। অসহায় লাগে তো তনুশ্রীর। ইচ্ছে থাকলেও মেয়েটার কাছে এখন দৌড়ে যেতে পারবে না, কারণ রোজ রোজ আগে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। আবার ও না গেলে মেয়েটার হয়তো দুপুরবেলার খাওয়াটাই ঠিক মতন হবে না। আসলে তনুশ্রীর মেয়ে মিঠাই আর 5 জনের মতো নয়। বয়স 12 হলেও তাকে এখনো 3-4 বছরের বাচ্চাদের মতোই সমস্ত কাজ করিয়ে দিতে হয়। মানসিক পরিণতির ক্ষেত্রে সে এখনো শিশুই রয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তনুশ্রী বলে, কি করব বলো তো? আমার পক্ষে আজ আর অফিস থেকে তাড়াতাড়ি আসা সম্ভব নয় রে। তুই যতটুকু পারিস খাওয়া, তারপরে ওকে পরিষ্কার করে শুইয়ে দে। চোখের জল মুছে ফোনটা রেখে আবার ফাইলগুলো থেকে সংখ্যাগুলো কম্পিউটার স্ক্রিনে তুলতে থাকেও। মিঠাই হওয়ার পরেই অর্পণের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া শুরু হয়। ভাব ভালোবাসা কোনোদিনই যে খুব একটা বেশি তাদের মধ্যে ছিল না তা নয়, তবুও গড়িয়ে গড়িয়ে একরকম চলছিল। যে বয়সে সমস্ত বাচ্চা উঠে বসে বা দাঁড়ায়, সেই বয়সেও মিঠাইয়ের ঘাড়টা শক্ত না হওয়ায় প্রথমবার মেয়েকে নিয়ে দৌড়ে গিয়েছিল শহরে ডাক্তার দেখাতে। তখন ওরা থাকতো মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলে। ডাক্তার ধমকে বলেছিলেন আরও আগে নিয়ে আসা উচিত ছিল বাচ্চাটিকে। বাড়িতে এসে অর্পণ ক্ষোভে ফেটে পড়েছিল তনুশ্রীর ওপর। সাথে যোগ দিয়েছিলেন শাশুড়ি মাও। একে তো মেয়ে, তার ওপর আবার এমনতর। সেই দিনটার কথা মনে পড়লে আজও কষ্টে বুক ফেটে যায় তনুশ্রীর। শহর থেকে শ্বশুর বাড়িতে ফিরতে সময় লেগেছিল 2.5 ঘন্টা। পুরো সময়টা অর্পণ রাস্তায় দাবড়াতে দাবড়াতে আর গালাগাল দিতে দিতে বউ মেয়ে নিয়ে বাড়ি ঢুকেছিল। আগের রাতে মেয়েটা ভালো করে ঘুমোতেও দেয়নি। সারা রাত জেগে 5 ঘন্টা জার্নি করে ডাক্তারের কাছে অমন আশাহত হওয়ার সংবাদ শোনার পরে বাড়িতে এসে এই অশান্তিতে তনুশ্রী তখন বিধ্বস্ত। মিঠাই খিদে কাঁদতে কাঁদতে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল। বাবা ঠাকুমার প্রবল চিৎকারে ঘুম ভেঙে উঠে সেদিন তখন কেঁদে বাড়ি মাথায় করছে। মিঠাইয়ের স্বাভাবিকত্ব না থাকার পুরো দায় তনুশ্রীর ঘাড়ে চাপিয়ে অর্পণ সেদিন দায়মুক্ত হতে চেয়েছিল। দিনে দিনে অশান্তি বেড়েই উঠছিল। অর্পণ আর সীমন্তিনী মামাতো পিস্তুতো ভাই বোন। বিয়ের পর থেকে নিজের সমস্ত সুখ দুঃখের কথা সীমন্তিনী ওরফে সীমার কাছেই তনুশ্রী বলতো। যদিও এই মেয়েটিকে তার শাশুড়ি বা বর কেউই পছন্দ করত না, কারণ একটাই, অর্পণের মায়ের আনা
সম্বন্ধকে নাকচ করে সে তার বাবার প্রশ্রয়ে নিজের শর্তে বাঁচতে চেয়েছিল। সারাদিনে গাধার খাটুনি খেটে মেয়ের দিকে তখন তনুশ্রী নজরই দিতে পারত না। 3 ভাসুর যা তাদের ছেলে মেয়ে মিলিয়ে বিশাল সংসার তখন তাদের, কিন্তু মেয়েটাকে কেউ একটু ধরতো না। অর্পণ তো ফিরেও চাইতো না মেয়ের দিকে। মিঠাইয়ের জামা, ওষুধ, খাবার এসবের খরচ দিতে তার ভারী অনীহা। তনুশ্রী বুঝলো মেয়েটার চিকিৎসা যদি ঠিক মতো করাতে হয় তবে অর্থ লাগবে, কিন্তু যে বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে না সে যে তার চিকিৎসার জন্য অর্থ খরচ করবে এ আশা করাটাই বাহুল্য। শেষে একদিন রাতের খাওয়া দাওয়ার শেষে যখন শাশুড়ির ঘরে মা আর ছেলে বাড়ির কুয়োতলাটাকে পাকা করার জন্য আলোচনায় মগ্ন ছিল, তখন বুকের সমস্ত সাহস মুখে তুলে এনে তনুশ্রী ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছিল মিঠাইকে ডাক্তার দেখাতেও আবার শহরে যেতে চায়। যা খুশি করতে পারো, তবে ওই জড় পদার্থ কোনোদিন ভালো হবে না, আর ওর পিছনে একটা পয়সাও আমি খরচ করব না। কিন্তু ওর তো চিকিৎসার প্রয়োজন আছে, আর তার জন্য টাকাও লাগবে। আমি কোথা থেকে সেই টাকা পাবো বলো তো? আমার জানার দরকার নেই, যেখান থেকে পারো জোগাড় করে নিও। সেদিন ঘর থেকে বেরিয়ে তনুশ্রী সীমাকে ফোন করে সবটুকু বলায় সীমা উত্তর দিয়েছিল, আমার ফ্ল্যাটটাতে 2টো ঘর আছে বৌদি। বাবা মারা যাওয়ার পর থেকে আমি একাই থাকি। তুমি আর মিঠাই এসে থাকলে আমার তেমন কোনো অসুবিধা হবে না, কিন্তু আমরা দুজন এই বাড়ি থেকে বেরিয়ে গেলে অর্পণ আমাদের কোনো খরচও আর দেবে না। চালাবো কি করে? কোন খরচটাই বা ওরা এখন দিচ্ছে তোমার? সারাদিন ওই বাড়িতে গাধার খাটুনি খাটো, তাই দিনের শেষে 2টো ভাত খেতে পাও। চুপ করে থাকে তনুশ্রী। আর কতদিন বৌদি, আর কতদিন এইভাবে অপমান সহ্য করবে? তুমি তো উচ্চ মাধ্যমিক পাশ করেছো, কলকাতায় চলে এসো। ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা ঠিক হয়ে যাবে। বাবার জমানো টাকার সুদগুলো তো রয়েছে। মিঠাইকে একটু ডাক্তার বদ্যি ঠিক আমরা মিলেমিশে করাতে পারবো। বাড়ি থেকে বেরোলে যদি তোর দাদা আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমি যতটা দাদাকে চিনি, তুমি আর মিঠাইও বাড়ি থেকে বেরোলেও ও আর পিসি হাঁপ ছেড়ে বাঁচবে। পরের দিন সকালে দোকান থেকে ফিরে অর্পণ যখন বিশ্রাম করছিল, তনুশ্রী বলে মেয়ের কোনো খরচ তুমি যখন আর দিতে চাইছো না, তাহলে এবার ওর খরচ আমাকে নিজেই জোগাড় করতে হয়। অর্পণ ওর কুতকুতে চোখ দুটো মেলে বলেছিল, খরচটা দেবে কে? তোমার বাপ মা তো বহুকাল আগেই ওপারে চলে গেছে। ভাইটি হচ্ছে মহা স্বার্থপর। এখনো পর্যন্ত তো তোমার চরিত্রের কোনো দোষ আছে বলে শুনিনি। তাহলে বাবুটা ধরলে কোথা থেকে? কি যাতা কথা বলছো? আমি সীমার কাছে কলকাতায় গিয়ে থাকবো, চাকরি করে মেয়েটাকে মানুষ করব। ও তাহলে মাথা খাওয়ার মূলে রয়েছে ওই সীমা? যেতে পারো তোমরা, থেকেও এখানে আমার তেমন কোনো উপকার হচ্ছে না, বরং চোখের সামনে ওই জড় পদার্থটাকে দেখলে আমার নিজের পৌরুষ সম্পর্কে ঘেন্না ধরে যাচ্ছে। পুজোর ঘর থেকে শাশুড়ি চেঁচিয়ে বলেছিল, রাজ্যের কাজগুলো সামলাবে কে তাহলে? অর্পণ সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে মাকে উত্তর দিয়েছিল, কাল থেকে নতুন কাজের মাসি রেখে দেবো মা। অত চিন্তা করো না। তনুশ্রী রান্নাঘরে গিয়ে সবার জন্য থালা গ্লাস ধুতে ধুতে ভাবে, এই বাড়িতে তার মানে ওর কোনো মূল্যই নেই। ওর শূন্যস্থান একজন কাজের মাসিকে দিয়ে পূরণ হয়ে যায়। এত সহজে অর্পণ ওর মূল্য নির্ধারণ করে দেখিয়ে দিল যে সেদিন আর ভাতের কণা মেয়েটার গলা দিয়ে নামেনি। অনেক রাত অবধি ব্যাগ গুছিয়ে 2টো ঢাউস ব্যাগ নিয়ে সকালে বাড়ি থেকে মেয়েকে কোলে করে বেরিয়ে যখন বাসটায় উঠে সিটে জানলার ধারে বসলো তনুশ্রী, তখন নিজেকে ভীষণ হালকা মনে হচ্ছে। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে বটে। অর্পণ আসার আগে বলেছে মাসে মাসে কিছু টাকা নাকি পাঠিয়ে দেবে, কিন্তু ওর কথায় তনুশ্রীর কোনোদিনই কোনো ভরসা ছিল না। তবুও বিয়ের পরে এই প্রথম এতটা রাস্তা বরে দাবড়াই না খেয়ে তনুশ্রী পাড়ি দিতে পেরেছিল। তখন মিঠাইয়ের বয়স কতই বা ছিল, 1.5-2 বছর। সেই থেকে 10টা বছর কেটে গেছে তনুশ্রী সীমার সঙ্গেই আছে। অর্পণের সঙ্গে সম্পর্ক প্রায় না থাকার মতোই। কদাচিৎ শরীরের জ্বালা আর সইতে না পারলে 9 মাস 6 মাসে অর্পণ আসে বইকি। কোনো কোনো মাসে দয়া করে 2-5 হাজার টাকা পাঠিয়েও দেয়, কিন্তু বেরিয়ে আসার পর থেকে তনুশ্রী আর কোনোদিনও অর্পণকে টাকা দেওয়ার কথা বলেনি, দিলে বারণও করেনি। এ বাড়িতে এসে রাতে অর্পণ কাছে আসতে চাইলে কাঠের পুতুলের মতো শুয়ে থেকেছে। সারা না পেয়ে অর্পণ নিষ্ফল আক্রোশে পাশে শুয়ে ঘুমিয়ে পড়তে বাধ্য হয়েছে। আসলে অর্পণ এখন তনুশ্রীর কাছে কোনো বিষয়ই নয়। অনেক কষ্ট সহ্য করার পর একটা সময় আসে যখন মানুষের সেই মানুষটার প্রতি কোনো
কোনো অনুভূতি আর কাজ করে না। অর্পণের প্রতি তনুশ্রী না আছে ভালোবাসা, না আছে রাগ, না আছে ক্ষোভ, কোনোটাই আর বেঁচে নেই। সে ফোন করলে ফোন ধরে, ফোন না করলে ঘুরে ফোনও করে না। বিরক্ত হয়ে অর্পণ এক এক সময় জিজ্ঞেস করেছে, কি চাইছোটা কি তুমি? মৃদু হেসে তনুশ্রী জবাব দিয়েছে, এক সময় অনেক কিছু চাইতাম, আজ আর কোনো কিছু চাওয়ার ইচ্ছেটাই হয় না। তাহলে ডিভোর্স দিয়ে সম্পর্কটা শেষ করে দাও। অর্পণের বহুবার দেওয়া এই প্রস্তাবটার কোনো উত্তর তনুশ্রী কোনো দিন দেয়নি। ওই আয়, আমার সাথে একটু খেয়ে নে কিছু। মালিনীর কথায় চিন্তার জাল ছিন্ন হয় তনুশ্রীর। না রে, এখন খেয়ে সময় নষ্ট করলে হবে না। মেয়েটা দুপুরবেলায় কিছুই প্রায় খায়নি। হাতের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমায় বাড়ি ফিরতে হবে। কম্পিউটার স্ক্রিনের উপর চোখ স্থির রেখে দ্রুত আঙুল চালাতে থাকে তনুশ্রী। নিজের টিফিন বক্স বের করে রুটি ছিঁড়ে তাতে তরকারি ভরে জোর করে ওর মুখে গুজে দেয় মালিনী। অফিস থেকে বেরোনোর সময় খেয়াল হয় সকালে চটিটা ছিঁড়ে গেছিল, কিন্তু এখন সন্ধে 7টার সময় সারাবে কি করে? এদিক ওদিক দেখে দুখানা আলপিন টেবিল থেকে তুলে চটির ছেঁড়া অংশটাতে বিধিয়ে কোনো মতে স্ট্রাপটা মেরামত করে অফিস থেকে দ্রুত বেরিয়ে যায় তনুশ্রী। বাড়ি গিয়ে দরজায় বেল দিতে দরজা খুলে সীমা খুব উত্তেজিত ভঙ্গিতে বলে, শিগগির ভেতরে এসো বৌদি, দেখো মিঠাই আজ কি করেছে। শঙ্কিত হয়ে ওঠে তনুশ্রী, না জানি আজ আবার কোন কাণ্ড বাঁধিয়ে বসে আছে মেয়েটা। সীমার পায়ে একটু খুঁত আছে, খুব দ্রুত চলতে পারে না মেয়েটা। ডান পা টেনে টেনে চলাফেরা করে। সেই অবস্থাতেও যতটা দ্রুত পারা যায় ভিতরে গিয়ে হাতে একটা আটার পুতুল নিয়ে এসে সীমা তনুশ্রীর চোখের সামনে তুলে ধরে। কি এটা? পিসি নাইটি ধরে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা মিঠাই আঙুল তুলে দেখায় শোকেসের উপর রেখে দেওয়া মলিন টেডি বিয়ারটার দিকে। তনুশ্রী বিস্ময়ে তাকিয়ে দেখে হুবহু না হলেও অনেকটা ওই আদলেই বানানো হয়েছে পুতুলটা। এটা তুমি বানিয়েছ? মেয়ের মুখে হাসি। সীমা উত্তেজিত হয়ে বলে, আজ দুপুরে ও কিছুই খেতে চাইনি। আমি ওকে জামা ছাড়িয়ে শুয়ে দিয়ে এ ঘরে এসে টিভি দেখছিলাম। অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে এসে দেখি সকালবেলার মাখা আটা রান্নাঘর থেকে নিয়ে এসে মাটিতে থেবড়ে বসে ও এক মনে এটা বানিয়ে চলেছে। তনুশ্রী মেয়েকে জড়িয়ে ধরে। আসলে অনেক না পারার মাঝখানে মিঠাইয়ের একটুখানি পেরে যাওয়াও ওর জীবনে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়। পরের দিন অফিসে এসে মালিনীকে মেয়ের পুতুল বানানো গল্পটা যখন বলছিল, তখনই আর একজন সহকর্মী ওকে বুদ্ধি দেয় বাড়ি ফেরার পথে মেয়ের জন্য ক্লে নিয়ে যেতে। প্রথম প্যাকেটটা অবশ্য মালিনী সেদিন লাঞ্চ ব্রেকে অফিস থেকে বেরিয়ে কিনে এনে তনুশ্রীর হাতে তুলে দিয়েছিল। ওটা হাতে পাওয়ার পর থেকে মিঠাইয়ের হাবভাব পাল্টানো শুরু হয়। মিঠাইয়ের হাইপার হয়ে ওঠা অনেক কমে গেল। খুব একটা বিরক্ত এখন আর সীমাকে করে না। তনুশ্রী শান্তিতে অফিসের কাজে মন দিতে পারে। ওই ক্লে দিয়ে নানান রকম জিনিস বানাতে মিঠাই ভীষণ ভালোবাসে। ঘন্টার পর ঘন্টা হয় সে বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে, নয়তো রং পেন্সিল দিয়ে আঁকিবুকি কাটছে। যে ডাক্তারবাবু মিঠাইকে দেখতেন তিনি তনুশ্রীকে বলেন, এই রকম বাচ্চাদের অনেক প্রতিভা থাকে, দরকার শুধু সেই প্রতিভাটুকু চিনে বের করে আনা। মিঠাই নিজেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ও কি করতে ভালোবাসে বা ও কি করতে সব থেকে ভালো পারে। তনুশ্রীর হাতে একটা ঠিকানা ধরিয়ে ডাক্তারবাবু বলেন, এই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করুন, উনি আপনাকে সঠিকভাবে গাইড করবেন। তারপরে 3-4টে বছর দেখতে দেখতে কেটে যায়। মিঠাই এখন আর ক্লে দিয়ে জিনিস বানায় না। সে এখন মাটি দিয়ে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করতে রীতিমতন দক্ষ হয়ে উঠেছে। অস্পষ্টভাবে হলেও অল্প অল্প কথা বলতে পারছে। নিজের অনেক কাজ সে এখন নিজেই করতে পারে। মিঠাই যার কাছে এই মূর্তি তৈরি করা হাতে কলমে শেখে, সেই ভদ্রলোকই ওর মতো আরও অনেকের হাতের কাজ নিয়ে একটা প্রদর্শনী করেছিলেন। মিঠাইয়ের বানানো মূর্তি খবরের শিরোনামে উঠে এসেছে। 2টি টিভির চ্যানেল থেকে এসে মা আর মেয়ের ছবিও তুলে নিয়ে গেছে। আজ নজরুল মঞ্চে মিঠাই তার কাজের জন্য তার প্রতিভার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মান পাবে। সেখানে পৌঁছে তনুশ্রী কিছুটা অবাক হয়ে দেখে অর্পণ ধোপ দুরস্ত পায়জামা পাঞ্জাবি পরে গেটে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? আমার মেয়ে আজ প্রাইজ পাবে আর আমি আসবো না?
আমার মেয়ে কথাটা খট করে কানে এসে ধাক্কা মারে তনুশ্রীর। অর্পণের কথার কোনো উত্তর না দিয়ে মেয়ে আর সীমাকে নিয়ে সে ভেতরে ঢুকে যায়। অর্পণ পিছু পিছু গিয়ে ওদের পাশের সিটে বসে। মিঠাই মায়ের হাত ধরে স্টেজে উঠে পুরস্কার নেয়। বাড়ি ফেরার পর অর্পণ বেশ খুশি খুশি ভাব দেখিয়ে মেয়ের সঙ্গে এই প্রথমবার ভাব জমাতে যায়। যদিও মিঠাই বাবার এই প্রয়াসে মোটেই সাড়া দেয় না। তনুশ্রীর দিকে তাকিয়ে অর্পণ বলে, সপ্তাহখানেক এখানে থেকে গেলে ও আমার সাথে ঠিক জমে যাবে। দেখো, তোমার সাথেই 16-17 বছর বয়সে নতুন করে আর মেয়ের ভাব জমার কোনো দরকার নেই গো। মানে মানে তোমায় ছাড়া বাঁচতে আমি আর আমার মেয়ে খুব ভালোভাবে শিখে গেছি। বরং বলা ভালো, তুমি শিখিয়ে দিয়েছো। আমায় ছাড়া বেঁচেছো মানে? আমি কম টাকা পাঠিয়েছি এত বছরে? তোমার পাঠানো একটি পয়সাও আমি কোনোদিন ছুঁয়ে দেখিনি। অ্যাকাউন্টে যেভাবে টাকা পাঠাতে, টাকাগুলো ঠিক সেইভাবেই এত বছর ধরে জমে আছে। যে বাবার মেয়েকে দেখলে নিজের পৌরুষের প্রতি ঘৃণা জন্মায়, তার টাকায় ওই মেয়েটাকে বড় করলে আমার গর্ভকে অপমান করা হতো। ব্যাংকের বইটা নিয়ে যেও, আর ও টাকা তুমি ব্যাংক থেকে যখন খুশি তুলে ফেলতে পারো। এত বছর ধরে সীমার বাবার জমানো টাকার সুদ আর আমার সামান্য উপার্জন দিয়ে অনেক কষ্টে আমরা তিনজনে দিন কাটিয়েছি। এখন হয়তো কিছুটা সুখের মুখ দেখতে চলেছি, কিন্তু এতদিনের তোমাকে ছেড়ে বাঁচার অভ্যেসটা নতুন করে পাল্টে জীবনে দুঃখ টেনে আনতে আর চাই না। কাল সকালে তুমি বাড়ি চলে যাও অর্পণ বাবু। ডিভোর্স পেপারটা এবার আমি নিজেই বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। হতবাক অর্পণ বলে, ডিভোর্স কেন তুমি দিতে চাইছো এখন? আগে যা বলেছি সে আলাদা ব্যাপার। আমি তো তোমাদের নিয়ে আবার থাকতে চাই, কিন্তু আমি আর চাই না। জীবনটা শুধু তোমার চাওয়ার উপর নির্ভর করে না। ডিভোর্স তোমাকে আমি অনেকদিন আগেই দিয়ে দিতে পারতাম। শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, যাতে আমাদের হারানোর আফসোসটা নিয়ে তুমি বাকি জীবনটা কাটাতে পারো। মিঠাই আর সীমাকে নিয়ে ভিতরের ঘরে ঢুকে তনুশ্রী দরজাটা বন্ধ করে দেয়। বাইরের ঘরে অর্পণ তখন একা দাঁড়িয়ে আছে। তার সমস্ত সুখ, সমস্ত আনন্দ, ইচ্ছে এখন আফসোস হয়ে বন্ধ দরজার ওপারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।